এই বলটা বানানো হয়েছিল এমন ভাবে যেন কেউ কখনো এটা ভাঙার চেষ্টাও না করে। ইউরোপের সবচেয়ে সুরক্ষিত এই বল্ট, এটা তালা দিয়ে নয়, সমুদ্রের পানির চাপ দিয়ে লক করা আছে। আর সাধারণ কোনো চাবিও নেই এটার, তো কোনো পাসওয়ার্ডও নেই। আর সামান্য ভুল হলেই বল্টের ভিতরে ঢুকে পড়বে সমুদ্রের পানি, আর ভিতরে থাকা সবাই মারা যাবে। তবুও এক তরুণ জিনিয়াস বলে যে এই বল্ট ভাঙা সম্ভব। আজকের গল্প দ্য বল্ট, এক অসম্ভব ব্যাংক ডাকাতির মাস্টার প্ল্যান। মুভির শুরুতে কিছু ডুবুরিকে দেখা যায় যারা সমুদ্রের নিচে একটি ডুবে যাওয়া জাহাজের কাছে কিছু খুঁজে বেড়াচ্ছে। তারা সেখানে একটি বক্স পায়, তারপর সেই বক্সটি উপরে পাঠিয়ে দেয়। যখন সেই বক্সটি খোলা হয় তখন দেখা যায় যে বক্সটিতে কোটি কোটি মূল্যের মূল্যবান জিনিস রয়েছে। তো এইটা দেখে তাদের বস ওয়াল্টার, সে খুব খুশি হয় না। তিনি পানির নিচে তার ডুবুরি সঙ্গী জেমসকে বলে যে আমাকে সেই জিনিসটাই দাও যার জন্য আমরা এখানে এসেছি। তো বন্ধুরা, জেমস সম্পর্কে একটু বলে নেই। জেমস পূর্বে আর্মির এজেন্ট হিসেবে কাজ করত, আর সে সাঁতারুতে খুবই এক্সপার্ট। তারপর জেমস তার জীবনের ঝুঁকি নিয়ে জাহাজের সেই অংশে চলে যায়, আর যেখানে তার জীবনও চলে যেতে পারে। তারপর সে সেই কাঙ্ক্ষিত বক্সটি সেখানে পায় যার জন্য ওয়াল্টার এখানে এসেছে। সে বক্সটি নিয়ে উপরে ওঠে এবং ওয়াল্টার এটি দেখে খুবই খুশি হয়। তখন তারা সবাই একসাথে আনন্দ করতে থাকে। আর তখনই স্পেনের নৌবাহিনী চলে আসে, কারণ তারা সমুদ্রের যে অংশের মধ্যে রয়েছে তা স্পেনের অধীনে পড়ে। তো স্পেনের নৌবাহিনী তাদের সবকিছু জব্দ করে এবং সেই বক্সটাও জব্দ করে। পরে ওয়াল্টার এই বক্সের জন্য আন্তর্জাতিক আদালত পর্যন্ত মামলা করে, কিন্তু সে মামলাতেও হেরে যায়। এদিকে আমরা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের থম নামক এক ইঞ্জিনিয়ার ছাত্রকে দেখি যে খুবই ট্যালেন্টেড। তাকে বড় বড় তেল কোম্পানি তাদের কোম্পানিতে কাজের জন্য নিয়োগ করতে চায়, কিন্তু থম তাদের কোনো কোম্পানিতেই কাজ করতে আগ্রহী নয়। একদিন থম রাতে তার বাবার সাথে ডিনারে মিলিত হয়। তখন তার বাবা বলে, তোমাকে তো অনেক বড় বড় কোম্পানি চাকরির জন্য অফার করতেছে, তো সেখান থেকে তোমাকে অবশ্যই ভালো কোনো তেল কোম্পানিতে কাজের জন্য জয়েন করা উচিত। তো থম তাকে বলে যে আমি এতে আগ্রহী নই। ঠিক তখনই থমের মোবাইলে একটি আননোন নাম্বার থেকে মেসেজ আসে, যেখানে লেখা আছে যে তোমার শার্ট থেকে সসটা মুছে ফেলো এবং আমার সাথে দেখা করতে আসো। থম তখন তাকিয়ে দেখে যে ঠিকই তার শার্টের মধ্যে সস ভরে আছে। এর মানে হলো কেউ তাকে পর্যবেক্ষণ করছে। তখন সে তার বাবাকে কিছু ভুলভাল বুঝিয়ে সেখান থেকে একটু দূরে সরে যায়। এরপরে রেস্টুরেন্টের একজন ওয়েটার তাকে একটি জ্যাকেট পরিয়ে দেয়। থম সেই জ্যাকেটের পকেটে হাত দেয়, তখন সেখানে একটি পুরনো কয়েন এবং একটি কার্ড পায়। আর এই কার্ডের উপরে লেখা থাকে, আমার সাথে দেখা করতে এসো, আমি আর্ট গ্যালারিতে তোমার জন্য অপেক্ষা করছি। থম এরপর আর্ট গ্যালারিতে চলে যায় এবং সেই কয়েনটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই লেরিন নামের একটি মেয়ে তার কাছে চলে আসে এবং তার সাথে পরিচয় হয়, এবং লেরিন তাকে ওয়াল্টারের কাছে নিয়ে যায় এবং তার সাথে পরিচয় করিয়ে দেয়। ওয়াল্টার থম সম্পর্কে আগে থেকেই জানতো। ওয়াল্টার থমের সাথে কোনো ঘুরিয়ে না পেঁচিয়ে সরাসরি তাকে প্রস্তাব দেয় এবং বলে যে আমি চাই তুমি আমার জন্য একটি বিশেষ বল্ট খুলতে সহযোগিতা করবে। আর এই বলটি 80 বছর আগে তৈরি করা হয়েছিল এবং 80 বছরের মধ্যে কেউ জানতেই পারেনি যে এটি কিভাবে খোলা যায়। থম বলে যে আমি কোনো চোর নই, আমি একজন ইঞ্জিনিয়ার ছাত্র। ওয়াল্টার বলে যে আমিও কোনো চোর না, আমি এক বিশাল কোম্পানির মালিক। সম্প্রতি আমি একটি মহামূল্যবান জিনিস পেয়েছি, কিন্তু সেটি স্পেন সরকার আমার কাছ থেকে জব্দ করে নিয়েছে। এখন আমি চাই তুমি আমার সাথে স্পেনের সবচেয়ে বড় ব্যাংক অফ স্পেনের সেই বলটি খুলতে সহযোগিতা করবে। এবং ওয়াল্টার থমকে একটি ঠিকানা দিয়ে বলে যে তুমি যদি রাজি থাকো তাহলে চলে আসো। এরপর থম ওয়াল্টারের প্রস্তাবে রাজি হয়ে যায়। থম তার বাবাকে বলে যে আমার নিজের কেরিয়ারের জন্য আমাকে কিছুদিন বাইরে থাকতে হবে। তারপর থম খুব তাড়াতাড়ি স্পেনের সেই জায়গায় চলে যায় যে ঠিকানা ওয়াল্টার তাকে দিয়েছিল। আর সেখানে পৌঁছানোর পর ওয়াল্টার তাকে তার সব সঙ্গীদের সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে ওয়াল্টার এই কাজের জন্য আরো কয়েকজনকে একসাথে নিয়েছিল যারা এই কাজে তাকে সহযোগিতা করবে। তার সঙ্গীদের মধ্যে এক একজন এক এক কাজে খুবই দক্ষ। কেউ আছে হ্যাকিং করা, কেউ আছে হাতের কাজ ভালো করা, কেউ আছে জুগারু, মানে সবকিছু সে খুব সহজেই জোগাড় করে দিতে পারবে। তবে তাদের এক সঙ্গী যার নাম হচ্ছে জেমস, সে থমকে খুব বেশি ভালো চোখে দেখে না, কিন্তু ওয়াল্টারের বিশ্বাস আছে কারণ থম সম্পর্কে সে আগে থেকে ভালো করে জানে এবং এও জানে যে থম অনেক বড় তেল কোম্পানির জন্য কিছু জটিল কাজ করেছে যা কখনো কেউ করতে পারেনি। তখন ওয়াল্টার থমকে বলে যে আমি এটা টাকার জন্য করছি না, আমার টাকার প্রতি কোনো আগ্রহ নেই। আসলে সেই বল্টের মধ্যে 3টি মূল্যবান কয়েন রয়েছে। আসলে কাহিনীর শুরুতে যেই বক্সটি পানির নিচ থেকে তারা
খুলেছিল আর সেই বক্সটির মধ্যে সেই 3টি কয়েন ছিল যেগুলো এখন স্পেনের ব্যাংকের ভল্টের মধ্যে রয়েছে। সেই ভল্ট আজ পর্যন্ত কেউই খুলেনি। তারপর তারা বলে যে আমাদেরকে আগে ব্যাংকটা খুব ভালো করে দেখতে হবে। তো ব্যাংকটা সম্পর্কে জানার জন্য প্রথমে তারা ব্যাংকের সব ক্যামেরা এবং পুরো এলাকা তারা হ্যাক করে নেয়। এরপর তারা জানতে পারে যে ব্যাংকের প্রতিটি কোণায় সিসি ক্যামেরা এবং সেন্সর লাগানো রয়েছে, যা দ্বারা তারা যে কোনো ধরনের গতিবিধি শনাক্ত করতে পারে। আর যদি একবার অ্যালার্ম বেজে ওঠে তাহলে সম্পূর্ণ আর্মি চলে আসবে। অর্থাৎ সেই ভল্টটি খোলার জন্য সেখানে পৌঁছানো এতটা সহজ হবে না। তারা সেই ভল্টের আরো তথ্য বের করে ফেলে। ভল্ট সম্পর্কে তারা জানতে পারে যে ভল্টটি খোলার জন্য 2টি চাবি এবং সেখানে থাকা একজন নিরাপত্তা অফিসারের ফিঙ্গারপ্রিন্টেরও প্রয়োজন হয়। আর এই কাজটি সমাধানের জন্য দেওয়া হয় লরিনকে দায়িত্ব, কারণ সে হাতের কাজে খুবই এক্সপার্ট। আর ভল্টে পৌঁছানোর জন্য তাদের একটি সেতু পার করতে হবে। আর এই শহরে মাটির নিচে অনেকগুলো টানেল রয়েছে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা ভূগর্ভস্থ পথে ব্যাংকের ভিতরে প্রবেশ করবে। তবে কিন্তু এটি খুব সহজ হবে না, কারণ যদিও তারা ভল্টের কাছে পৌঁছাতে পারে কিন্তু এটি খোলা প্রায় অসম্ভব। আজ পর্যন্ত কেউই সেটি খুলতে পারেনি। তখন ওয়াল্টার এই কাজটি থমের কাছে দেয়। থমকে প্রশ্ন করা হয় যে তুমি কি সেই ভল্টটি খুলতে পারবে? থম বলে যে এর জন্য আমাকে অবশ্যই ভল্টটি দেখতে হবে। এবং এই মুহূর্তে তাদের কাছে সেই ক্যামেরার অ্যাক্সেস নেই যা ভল্টের সামনে রয়েছে। এছাড়া থমকে জানানো হয় যে ভল্টটি খোলার পর তার ইমার্জেন্সি মেকানিজম বন্ধ করতে হবে, কারণ যদি বন্ধ না করা হয় তাহলে ভল্টটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর আমরা কেউই বের হতে পারবো না। থম বলে যে এর জন্য আমাকে সম্পূর্ণ মেকানিজমটা বুঝতে হবে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা ব্যাংকের ভিতরে গিয়ে সেই ভল্টটিকে ম্যাগনেটোমিটার দিয়ে সম্পূর্ণ স্ক্যান করবে। তো এর জন্য তাদের ব্যাংকের ভিতরে প্রবেশ করতে হবে। কিন্তু জেমস এই ব্যাংকের ভিতরে প্রবেশ করতে পারবে না, কারণ সে পূর্বে আর্মির এজেন্ট ছিল। তাই নিরাপত্তা অফিসার তাকে চিনে ফেলতে পারে। তখন থম বলে যে আমি যাব, যদিও জেমস চায় না যে সে যাক, কারণ কাজটা এত সহজ না। কিন্তু ওয়াল্টার বলে যে ঠিক আছে, এখন যেহেতু ব্যাংকের ফ্যাসিলিটিগুলো তাদের নিয়ন্ত্রণে আছে, তারা ব্যাংকের ক্লিনিং স্টাফকে ফোন করে জানিয়ে দেয় যে আগামীকাল তোমাদের ডিউটি করতে আসতে হবে না, কাল তোমাদের অফ রয়েছে। আসলে এই সময়টি ছিল ফিফা বিশ্বকাপের ফাইনালের সময়, আর সেই বিশ্বকাপে স্পেনও খেলছিল। আর এই কারণে সম্পূর্ণ শহর এবং রাস্তাঘাটে সেই ম্যাচটি দেখানোর জন্য বড় বড় পর্দা টানানো হয়েছে, যে আয়োজন আমাদের বাংলাদেশেও ফুটবল খেলার সময় আমরা দেখার জন্য করে থাকি, যার ফলে শহরের রাস্তাগুলো একদম ফাঁকা ছিল। তারা প্ল্যান করে যে তাদের কাজ এই সময়ের মধ্যেই করতে হবে, কারণ স্পেনের মানুষ ফুটবলের প্রতি খুবই দুর্বল। তারা সবাই ফুটবল খেলা দেখার জন্য ব্যস্ত হয়ে পড়বে এবং তাদের নিজের দেশও খেলতেছে। এরপর থম এবং তার একজন সঙ্গী ক্লিনিং স্টাফ হয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। তো একই সাথে লরিনও একটি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হয়ে ভিতরে প্রবেশ করে। লরিনের কাজ হচ্ছে ব্যাংকের চেয়ারম্যানের কক্ষে থাকা একটি মূল্যবান পেন্টিং এর ইন্সপেকশন করা। তখন ব্যাংকের সিকিউরিটি প্রধান গুস্তাভো এসে বলে যে তোমার হাতে কি রয়েছে? তো লরিন বলে যে এতে একটি স্ক্যানিং ডিভাইস রয়েছে। ঠিক তখনই চেয়ারম্যানের সহকারী সেখানে এসে হাজির হয় এবং লরিন তার সাথে হাত মেলাতে গিয়ে হাতে থাকা কফির মগটি সিকিউরিটি অফিসারের কাছে দেয়। এরপর সে হাত মেলিয়ে তাকে স্বাগত জানায়। এখন গুস্তাভোর অর্থাৎ সিকিউরিটি অফিসারের ফিঙ্গারপ্রিন্ট ওই মগের উপর পড়ে গেছে, আর যেটি বল খোলার জন্য তাদের খুবই প্রয়োজন, কারণ ফিঙ্গারপ্রিন্ট ছাড়া তো বল খোলা অসম্ভব। এদিকে থমের আরেক সঙ্গীকে দেখানো হয়, যাকে সার্ভার রুমে গিয়ে যে কোনো ভাবেই হোক সার্ভারের একটি ডিভাইস সংযুক্ত করতে হবে, যাতে ব্যাংকের প্রতিটি ক্যামেরা এবং অন্যান্য সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে আসে। আসলে এখানে যে সিকিউরিটি অফিসার রয়েছে সে একটি বড় স্ক্রিনে সবকিছু পর্যবেক্ষণ করে। তখন দেখা যায় যে এখানে প্রতি 90 সেকেন্ডের জন্য প্রতিটি ক্যামেরার ছবি বদলে থাকে এবং যেই 90 সেকেন্ড সেই সার্ভার রুম দেখায় না, সেই 90 সেকেন্ডের মধ্যে সার্ভার রুমে পৌঁছিয়ে তার সঙ্গীকে হ্যাকিং ডিভাইসটি সার্ভারের সাথে যুক্ত করতে হবে। এরপর আমরা দেখতে পারি যে 90 সেকেন্ড সার্ভার রুমের ক্যামেরা স্ক্রিনে থাকে না, আর সেই 90 সেকেন্ডের মধ্যে থমের সঙ্গী সার্ভার রুমে পৌঁছায় এবং সেখানে সে তার হ্যাকিং ডিভাইসটি মূল সার্ভারের সাথে যুক্ত করে দেয়। আর এখন তাদের হ্যাকার সঙ্গী পুরো ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে লরিনকে দেখানো হয়, যাকে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করতে দেখা যায়। সেখানে সে পেন্টিংটি স্ক্যান করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সে সুযোগ পেয়ে যায় এবং সেই চাবির কাছে পৌঁছায়। যে চাবিগুলো একটি সেফটি বক্সের মধ্যে ছিল, সে বক্সটি খুলে প্রথম চাবিটি স্ক্যান করে নেয়, কিন্তু ঠিক সেই সময় চেয়ারম্যানে চলে আসে। তবে চেয়ারম্যানের আসার আগেই দ্বিতীয় চাবিটির স্ক্যান করা কমপ্লিট
হয়ে যায়। অপরদিকে আমরা থমকে দেখতে পারি সে কনফারেন্স রুমে পৌঁছে গেছে। সেখানে একটি বড় টেবিল রয়েছে আর এই টেবিলের নিচেই রয়েছে বল্ট। সে টেবিলের নিচে গিয়ে তার ডিভাইসটি সেখানে স্থাপন করে যাতে বল্টের স্ক্যানিং শুরু হয়। কিন্তু ঠিক তখনই কনফারেন্স রুমে কিছু অফিসার চলে আসে যাদের এখানে মিটিং রয়েছে, কিন্তু এতক্ষণে স্ক্যানিং সম্পূর্ণ হয় না এবং সেই স্ক্যানিংটি থেমে যায়। তাদের মিটিং শেষে স্ক্যানিং আবার শুরু করতে হবে। তো এখন স্ক্যানিং আবার শুরু করতে তাদের একটি ইলেকট্রিক শক দিতে হবে। এই শকটি ফায়ার অ্যালার্ম পর্যন্ত ট্রিগার করতে পারে। তাদের হাতে আর কোনো বিকল্পই নেই, তাই তাদের হ্যাকার সঙ্গী যার কাছে পুরো ব্যাংকের এখন নিয়ন্ত্রণে রয়েছে সে শক্তিশালী একটি শক দেয়, যার ফলে তাদের ডিভাইসটি আবারও চালু হয়ে যায়। কিন্তু ফায়ার অ্যালার্মও বেজে ওঠে। তখন ব্যাংকের সিকিউরিটি অফিসার পুরো ব্যাংকটি লক করে দেয় এবং সবাইকে বাইরে বের করে দেয়। অপরদিকে দেখা যায় যে তারা যে কাজের জন্য ব্যাংকের ভিতরে প্রবেশ করেছিল সবকিছু তারা কমপ্লিট করেছে, অর্থাৎ সম্পূর্ণ বিল্ডিং এবং ব্যাংকের প্রতিটি অংশের স্ক্যান কপি তাদের কাছে রয়েছে এবং বল্টেরও তাদের স্ক্যান কপি রয়েছে। এরপর তারা দেখতে পারে যে বল্টের উপরে একটি আবসা আবসা বস্তু রয়েছে যা তাদের স্ক্যানার দ্বারা শনাক্ত হয়েছে। তখন তারা বুঝতে পারে যে এটি হচ্ছে পানি। আসলে এই বলটি এমন ভাবে প্রস্তুত করা যেই মুহূর্তে বল্টের গিয়ারটি ট্রিগার হবে সেখানে পানি ঢুকে যাবে, ফলে সম্পূর্ণ বলটি পানি নিচে চলে যাবে। আর পানি নিচে চলে গেলে সেখান থেকে কেউই বের হতে পারবে না, তারা সবাই সেখানে মারা যাবে। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই প্রযুক্তি তখন কিভাবে বানালো, কারণ এই বলটি তৈরি করা হয়েছিল অনেক আগে। তখন না ছিল কোনো লেজার টেকনিক, না ছিল আধুনিক ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম যা একে নিজেই ট্রিগার করতে পারে। থম তখন একটি স্কেচ দেখে যেটি তার কাছে যুদ্ধের স্কেচ মনে হয়েছিল। স্কেচটি দেখে থম বুঝতে পারে যে এটি লেডি অফ জাস্টিসের স্কেচ, আর যে স্কেচের চোখ বাঁধা এবং হাতে একটি দাড়িওয়ালা আছে সেটি দেখে সে বুঝতে পারে যে বল্টের মধ্যে যদি ভারের সামান্যতম পরিবর্তন ঘটে তাহলে বল্টের মেকানিজম নিজে থেকেই ট্রিগার হয়ে যাবে এবং সাথে সাথে পানি ঢুকবে এবং যারা বল্টের ভিতরে ঢুকবে তাদের মৃত্যু হয়ে যাবে। তো পরের দিন জেমস এবং তার অন্যান্য সঙ্গী সহ মাটির নিচ দিয়ে সুড়ঙ্গে দিয়ে সেই বল্টের নিচে পৌঁছে যায়, আর যেখানে সামান্য পরিমাণ ভুল হলেই পানির উপরে চলে আসবে এবং পুরো বল্ট খালি চেম্বারে চলে যাবে। তারা বুঝতে পারে যে থম যা বলেছিল তা সঠিক ছিল। তারপর তারা অন্য একটা প্ল্যান করে, আর প্ল্যানটি হচ্ছে তারা বলটি ভেঙে সেখান দিয়ে তারা প্রবেশ করবে। কিন্তু তারা বল্টের কাছে গিয়ে দেখতে পারে যে বল্টের যে দেয়াল রয়েছে সেগুলো টাইটেনিয়াম এবং বিশেষ ধাতু দিয়ে তৈরি, আর যেগুলো ভেঙে সুড়ঙ্গ তৈরি করে বল্টের ভিতর প্রবেশ করা তাদের পক্ষে সম্ভব নয়, আর এতে মিনিমাম 15 দিনের মতো সময় লাগবে। তো ওয়াল্টার যখন এই কথা জানতে পারে তখন সে হতাশ হয়ে পড়ে, কারণ এখন ব্যাংকের ভিতরে প্রবেশ করার মতো তাদের কোনো উপায় নেই। একদিকে বল্টের দরজা দিয়ে প্রবেশ করতে গেলে সেখানে পানি প্রবেশ করবে এবং তারা মারা যাবে, অপরদিকে বল্টের দেয়াল ভেঙে প্রবেশ করা তাদের পক্ষে অসম্ভব, কারণ 15 দিনের মতো এত সময় নেই। তো সে বিল্ডিং এর ছাদে উঠে দেখেছে যে ব্যাংকের সামনে একটি বিশাল বড় স্ক্রিনে ফুটবল ম্যাচ চলছে, আর এই ফুটবল ম্যাচটি খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আর সেখানে স্পেনের দলও খেলছে। সে দেখতে পায় যে ব্যাংকের সব ক্যামেরা ক্রাউডের দিকে রয়েছে এবং তখন সে সিদ্ধান্ত নেয় যে এখন আমি নিজ দিয়ে নয়, ফাইনাল ম্যাচের দিন ব্যাংকের ছাদ দিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করব। তবে থম এখনো বুঝতে পারছে না যে বল্টের মেকানিজম কিভাবে অফ করবে। সে চিন্তিত হয়ে পড়ে। তারপর ওয়াল্টার থমকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য তাকে সাথে নিয়ে একটি বারে যায়। সেখানে সে দেখতে পারে যে বারটেন্ডার নাইট্রোজেন দিয়ে কিছু ঠান্ডা করছে, যা দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সে তার সকল সঙ্গীদের জানিয়ে দেয় যে আমরা অনেক বেশি নাইট্রোজেন দিয়ে একটি বিশাল ওয়েটিং মেশিন ফ্রিজ করে দেব, যাতে করে বল্টের কোনো গতিবিধি বা ওয়েট শিফট হওয়ার পরও তার মেকানিজম চালু না হয়। তো পরের দিন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে স্পেনের দলও অংশগ্রহণ করবে। তখন স্বাভাবিক স্পেনের সকল মানুষ এই খেলায় দেখবে এবং তাদের মনোযোগ এই খেলার দিকে থাকবে। তো পরের দিন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে স্পেনের দল অংশগ্রহণ করে। তো ব্যাংকের বাইরে অনেক বড় বড় ক্রাউড দেখা যায়, যেখানে অনেক বড় বড় বিশাল স্ক্রিন রয়েছে এবং আজ সম্পূর্ণ স্পেন ছুটি, কারণ ফুটবল খেলা তাদের জন্য একটি বড় দিনের মতো। আর এই দিনে ব্যাংকটা সম্পূর্ণ বন্ধ, তাই তারা আজকের দিনের মধ্যে চুরি করার জন্য প্রস্তুতি হয়ে যায়। থম, জেমস এবং লেরিন ব্যাংকের ছাদ দিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। যদিও ব্যাংকের সিকিউরিটি অফিসার সিসিটিভি ক্যামেরায় সবকিছু দেখছে, এটি একটি রেকর্ডেড ফুটেজ লুপ, কারণ তাদের সিকিউরিটির সম্পূর্ণ সিস্টেম তো আগে থেকেই হ্যাক করে নিয়েছে। এই কারণে তারা ব্যাংকের স্ক্রিনের মধ্যে সেই আগের ফুটেজটি বারে বারে দেখাচ্ছে, যাতে লাইভ কোনো কিছু দেখতে না পারে এবং তাকে বুঝতে দেওয়া হবে না যে ব্যাংকের ভিতরে আসলে এখন কি হচ্ছে। এরপর আমাদের দেখানো হয় সেই তিনজনকে
যারা ব্রিজের কাছে পৌঁছে গেছে এবং এর কাছেই রয়েছে বল্ট। তারপর সেখানে তারা একটি সিঁড়ি দিয়ে সেই বল্টের অন্য পাশে চলে যায়। কিন্তু জেমস যখন আসছিল তখন সে পড়তে পড়তে নিজেকে সামলে নেয়, আর যদি সে পড়ে যেত তাহলে অ্যালার্ম বেজে উঠতো। কিন্তু কোনোভাবে তারা জেমসকে উপরে টেনে উঠিয়ে নেয়। এখন তাদের হ্যাকার সঙ্গী সেই দরজা খুলে দেয়, আর এই দরজার পিছনে রয়েছে বল্ট। এরপর তারা বল্টে পৌঁছে যায়, আর এই বল্টটি সেই যেটা আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি। তাদের কাছে দুটি চাবির কপি রয়েছে এবং সিকিউরিটি অফিসারের ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, যার সাহায্যে তারা বল্ট খুলে ভিতরে প্রবেশ করতে পারবে। তারপর তারা সাকসেসফুলি ভাবে বল্টটি খুলে ভিতরে প্রবেশ করে। তারা সেখানে দেখতে পায় যে তাদের বল্টের ভিতরে প্রবেশ করায় কোনো সমস্যা হয়নি, কারণ তাদের সঙ্গী সেখানে নিচে নাইট্রোজেন দিয়ে পুরো ওয়েটিং স্কেলটিকে ফ্রিজ করে রেখেছে। অর্থাৎ ওয়েটিং স্কেল যদি নড়াচড়া না করে তাহলে সেখানে ওজনের তারতম্য হবে না এবং সেখানে পানিও ঢুকবে না। এখন তারা তাদের কাজ শুরু করে দেয় এবং তাদের এই কাজটা খুব দ্রুতই করতে হবে, কারণ ফুটবল ম্যাচটি শেষ হওয়ার আগেই তাদের এই কাজটি কমপ্লিট করতে হবে। তারা সেখানে 3টি কয়েন খুব দ্রুতই খুঁজে পায়, কিন্তু নাইট্রোজেন দিয়ে নিচে যে বরফ করেছিল সেটি আস্তে আস্তে গলতে শুরু করে, যার ফলে ওয়েটিং স্কেলের পরিবর্তন হতে শুরু করে। আর ঠিক তখনই জেমস তাদের বন্দুকের নল দিয়ে ভয় দেখিয়ে বলে যে 3টি কয়েন আমাকে দিয়ে দাও, আমি তোমাদের সাথে কখনোই কাজ করিনি, কারণ আমি ব্রিটিশ আর্মির একজন এজেন্ট। এদিকে ওয়েটিং মেশিনের ওয়েট বাড়তে থাকে, যার ফলে বল্টের ভিতরে পানি প্রবেশ করতে শুরু করে, আর এরপর বলটি অটোমেটিকলি লক হয়ে যায়। আর বলটি লক হতে হতে জেমস যেহেতু অত্যন্ত দক্ষ সাঁতারও ছিল, তাই সে দক্ষতার সহিত বল্টের বাহিরে চলে আসে এবং সেই 3টি কয়েন নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু থম এবং লেরিন সেখানে আটকা পড়ে যায়। তারা বুঝতে পারছে না যে কিভাবে তারা বের হবে। এই পুরো সিস্টেমটি ওয়েটের উপর কাজ করছে। তো থম তখন সিস্টেমটি ভালো করে দেখে, তখন সে বুঝতে পারে যে সম্পূর্ণ পানি যখন বল্টের ভিতরে প্রবেশ করবে এবং বলটি যখন সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে যাবে তখন এর ওজন অপরিবর্তিত থাকবে, তারপরে পানি আপনা আপনি নিজে থেকে বের হয়ে যাবে। তাই সে তার সঙ্গীকে বলে যে নাইট্রোজেনের সমস্ত সিলিন্ডারগুলো ওয়েটিং মেশিনের উপরে রাখো, যাতে ওয়েটিং মেশিন ঠান্ডা হয়ে আবার অকেজো হয়ে যায়, অর্থাৎ স্থির থাকে। তারপর নাইট্রোজেনের সিলিন্ডারগুলো সেই জায়গায় রাখলে তা কাজ করে যায়, যার ফলে পানি নিজে থেকে বের হতে শুরু করে। কিন্তু ততক্ষণে সিকিউরিটি অফিসার জানতে পারে যে সেই ভল্টের ভিতরে কেউ রয়েছে, তাই পুরো আর্মি ব্যাংকের মধ্যে চলে আসে এবং তারা ভল্টের দিকে চলে যায়। কিন্তু যখন তারা ভল্টের দরজা খুলে তখন দেখতে পারে যে ভিতরে কেউ নেই, অর্থাৎ পানি বের হওয়ার সময় যে পথ দিয়ে পানি ঢুকছিল সেই পথ দিয়েই তারা বেরিয়ে গেছে। কিন্তু তারা ব্যাংকের ভিতর থেকে সম্পূর্ণভাবে বের হতে পারেনি, তারা ব্যাংকের ভিতরেই রয়েছে। তো যে কোনো মূল্যেই হোক তাদের এখান থেকে বের হতে হবে। তো লোরিন জানে যে ব্যাংকের চেয়ারম্যানের কক্ষে একটি জানালা রয়েছে যে তার সিগারেট খাওয়ার জন্য একটু খোলা রাখে, অর্থাৎ সেটি কিছু অংশে আনলক থাকে। তারা দুজনেই সেই দিকে দৌড়াতে থাকে, কিন্তু সেনাবাহিনীও তাদের পিছনে চলে আসে। তারা তখন জানতে পেরেছে যে ব্যাংকের ভিতরে 2জন লুকিয়ে আছে। কিন্তু যখন তারা ভিতরে প্রবেশ করে তখন সেখানে দেখে যে কেউ নেই। তখন সিকিউরিটি অফিসার দেখে যে ব্যাংকের চেয়ারম্যানের কক্ষের জানালা দিয়ে তারা পালিয়ে গেছে। ইতিমধ্যে আর্মি অফিসার তাদেরকে বাহিরে দেখেও ফেলে এবং তাদের উপর গুলি করতে চায়, কিন্তু তারই এক সহকর্মী তাকে থামিয়ে দেয়, কারণ বাহিরে লাখ লাখ লোকের ভিড়, যারা সবাই স্পেনের ফাইনাল খেলা দেখছিল। এখানে গুলি করলে হয়তো কারো না কারো লেগে যেতে পারে। তো সৈন্যরা তাদেরকে দেখেও ফেলে, সৈন্যরা তাদের পিছনে পিছনে চলে যায়। থম এবং লরিন তারা দৌড়াতে দৌড়াতে তাদের নিজেদের পোশাক খুলে ফেলে। তার আগে থেকেই তাদের জামার নিচে স্পেনের জার্সি পরে এসেছিল। তারা যখন স্পেনের দর্শকের ভিতরে ঢুকে পড়ে তারা সবাই স্পেনের জার্সি পরা ছিল। এতে থম এবং লরিন সেই জামার কারণে তাদের ভিতরে সহজেই তাদের সাথে মিশে যেতে পারে। এই ভিড়ের মধ্যে মিশে যাওয়ার কারণে সৈন্যরা তাদের খুব কাছাকাছি থাকলেও তারা তাদেরকে আর ধরতে পারে না। আর ঠিক তখনই স্পেন একটি গোল করে এবং বিশ্বকাপ ফাইনালে জিতে যায়, যার ফলে তারা সবাই উদযাপন করতে শুরু করে। আর সেখানে লোকজন এত উৎসাহিত থাকে যে সেখানে সৈন্যরাও আর এগুতে পারে না। এই সুযোগটা কাজে লাগিয়ে তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে জেমসকে দেখা যায় যে সে 3টি কয়েন নিয়ে জেমসের সিনিয়র অফিসারের কাছে চলে যায়, যার কাজ হলো কোঅর্ডিনেটগুলো ডিকোড করা, অর্থাৎ এই কয়েনগুলো স্ক্যান করে সেই বল্টের লোকেশন খুঁজে বের করা।
এরপর তারা এই 3টা কয়েনের মাধ্যমে লোকেশন চেক করলে তারা দেখতে পায় যে সেটি প্যারিসের আইফেল টাওয়ার দেখানো হয়েছে। তখন তারা একদম হতভম্ব হয়ে যায়, কারণ আইফেল টাওয়ারের নিচে কোনো ধন সম্পদ থাকার কথা না, অর্থাৎ তাদের এখানে ঠকানো হয়েছে এবং সেটি হচ্ছে নকল কয়েন। এদিকে ওয়াল্টার এবং তার সঙ্গীদের দেখানো হয় যেখানে লরেন জানায় যে আমি কয়েনগুলো বদলে দিয়েছিলাম, কারণ ওয়াল্টার আমাকে এটা করতে বলেছিল। ওয়াল্টার বলে যে আমি জেমসের উপর অনেক আগেই সন্দেহ করেছিলাম, তাই আমি লরেনকে কয়েন বদলানোর জন্য বলেছিলাম, কারণ সে হাতের কাজটা খুবই দক্ষতার সাথে করতে পারে। এরপর তাদের কাছে থাকা সেই আসল কয়েনগুলো স্ক্যান করে তারা একটি লোকেশন দেখতে পায়, আর এটি হচ্ছে লন্ডনের লোকেশন। এরপর তারা সেই জায়গায় খুঁজে পায় যেখানে দেখা যায় যে বলটি মাটির নিচে চাপা পড়ে আছে। দেখে সবাই চমকে ওঠে, আর এটি ব্যাংক অফ লন্ডনের নিচেই। এটি দেখে সবাই চমকে ওঠে। 1 মাস পর লরেনকে দেখানো হয় যে ব্যাংক অফ লন্ডনে যায়, এর মানে হলো ব্যাংক অফ লন্ডনের নিচেই সেই বলটি লুকিয়ে রাখা হয়েছে। আর এখানে এই সিনেমার শেষ হয়। সিনেমার শেষ দৃশ্যে যেহেতু আমরা দেখতে পারি যে লরেনকে সেই ব্যাংকের মধ্যে পাঠানো হয়েছে, তার মানে এখানেও তারা একটা ডাকাতির প্ল্যান করবে। তার মানে আমরা বুঝতে পারি যে এই মুভিটি পরবর্তীতে আরো একটি খণ্ডে আসতেছে। তো খুব শীঘ্রই আমি সেই খণ্ডটিও আপনাদের সামনে উপস্থাপন করব। খুব শীঘ্রই আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।